বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা ক্বাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 14 এপ্রিল, 1 বৈশাখ এবং ফার্সি 25 ফারওয়ারদিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন
তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের সাইবার হামলার ব্যাপারে IAEA এর রহস্যজনক নীরবতা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে লকডাউনের কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসায়িক বিপর্যয় প্রসঙ্গে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রাথমিক জবাব, বললেন প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে বসেছে চেকপোস্ট। ভারতে একদিনে করোনায় 1000-এর বেশি মানুষের মৃত্যু। এবং ইরাকে গোলাগুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন গুপ্তচর হতাহত। ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে পর্যবেক্ষকদের অভিমত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকের সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা ও উস্কানি সৃষ্টির একটি বড় উপাদান হল ইহুদিবাদী ইসরায়েল। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা বিস্তারের চেষ্টা চলছে। নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যকার সহযোগিতার কোনো নির্দিষ্ট সীমা থাকবে না বলে মন্তব্য করেন ল্যাভরভ। পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরা প্রসঙ্গে সের্গেই ল্যাভরভ বলেন, চলমান সংকটের একমাত্র সমাধান হচ্ছে নিঃশর্ত ও পুরোপুরিভাবে ওয়াশিংটনের ফিরে আসা। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের শয়তানির জবাবে 60% মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে। তিনি আরো বলেন, ইরানি জাতির বিরুদ্ধে ইসরায়েল অপরাধ করলে তার হাত কেটে নেওয়া হবে। রুহানি বলেন, আজ থেকে 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হয়েছে। এটা তাদের শয়তানির বিরুদ্ধে প্রাথমিক জবাব। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন। রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তা থামিয়ে দেওয়া হবে, এই জুলুমেরও ইতি ঘটানো হবে। তিনি আরো বলেন, ইরান ন্যায় ও যুক্তির কথা বলে, এ কারণে শত্রুদেরকে আলোচনায় কোণঠাসা করার সক্ষমতা তেহরানের রয়েছে। পরমাণু সমঝোতা সইয়ের আলোচনায় ইরান নিজের এই সক্ষমতা দেখিয়েছে বলে তিনি জানান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী বলেছেন, তার দেশের নাতানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার জবাব দিতেই ওই স্থাপনায় শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের 2টি সাইকেলে এই তৎপরতা চালানো হবে। গরিবাবাদী মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্টে লিখেছেন, মঙ্গলবার বিকেলে IAEA কে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, নয়া IR-4 ও IR-6 সেন্ট্রিফিউজের 2টি সাইকেলে শতকরা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। তিনি বলেন, এরই মধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ 60% সমৃদ্ধকরণ
ইউরেনিয়াম এখান থেকে বের করা যাবে বলে আশা করা যাচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে তা চালিয়ে নিতে তেহরান 4টি শর্ত দিয়েছে। ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী কূটনীতিকদের বরাদ দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। ইরানের প্রথম শর্ত হচ্ছে দেশটির উপর থেকে আমেরিকার আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে স্টেপ বাই স্টেপ বা পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরান মানবে না। এক স্টেপে একসঙ্গে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ভিয়েনা আলোচনার জন্য ইরানের 3 নম্বর শর্ত হচ্ছে আলোচনার নামে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না। যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলেও দ্রুততার সঙ্গে করতে হবে, আর যদি তা না করা হয় তাহলেও অনতিবিলম্বে আলোচনার ইতি টানতে হবে। ইরানের 4 নম্বর শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তার কার্যকারিতা দেখার জন্য ইরানকে সময় দিতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন শুরুর দিনে পহেলা বৈশাখে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 96 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা সংক্রমণ শুরুর পর এটি মৃতের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 5185 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 24,825 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 20.89%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 96 জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছে 68 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম মন্তব্য করেছেন, কিছু কিছু গণমাধ্যমের সমালোচনা চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সর্বাত্মক লকডাউন কার্যকর হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় ও রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বুধবার ভোর থেকে বাংলাদেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন করার জন্য সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। জরুরি সেবার সাথে যুক্ত পেশার মানুষদেরকে চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অনেক রাস্তাতে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোনো যানবাহন যেতে পারছে না। এদিকে ঢাকায় প্রবেশ মুখগুলোতে আজ সকাল 6টার পর থেকেই আটকা পড়ে যায় শত শত গাড়ি। এসব গাড়ির মধ্যে রয়েছে ট্রাক, লরি, জরুরি ঔষধ সরবরাহের গাড়ি এবং ব্যক্তিগত প্রাইভেট কার। তবে পুলিশ বলছে, প্রত্যেক গাড়ির চালককে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করার পরই ছাড়া হচ্ছে। গাড়ির চাপ রয়েছে প্রচুর, তাই গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এদিকে ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্টদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার এবং সিঙ্গাপুরগামীদের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। এদিকে করোনা ভাইরাস মহামারীজনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ 1428 সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে 1,84,000-এর বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে, আর মারা গেছেন 1,000-এর বেশি করোনা রোগী। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। একদিনে 1,84,000-এরও বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। মারা গেছেন 1,000-এরও বেশি করোনা রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে দেশে 1,84,372 জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যা নিরিখে এ পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। একই সময়ের মধ্যে 1,027 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একটানা 4 দিন ধরে দেশে দৈনিক 1.5 লাখেরও বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। অন্যদিকে গত 8 দিন ধরে দৈনিক একটানা 1 লাখেরও বেশি করোনা সংক্রমণ হয়েছে। দেশে এ পর্যন্ত মোট 1,38,73,825 জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 1,72,085 জন। সুস্থ হয়েছেন 1,23,36,036 জন। বর্তমানে 13,65,704 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা যোগী আদিত্যনাথ করোনা সংক্রমিত হয়েছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ এক টুইট বার্তায় বলেন, প্রাথমিক লক্ষণ দেখার পরে আমি কোভিড পরীক্ষা করেছি এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সেলফ আইসোলেশনে আছি এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছি। আমি সমস্ত কাজ ভার্চুয়ালি সম্পাদনা করছি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ যোগী আদিত্যনাথের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তার ওই সভা বাতিল করতে হয়েছে। আবার ফিরছি বিশেষ সংবাদে। বলছিলেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলছে, গোলাগুলিতে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত অথবা আহত হয়েছে। এই ঘটনাকে ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাদ্দে সাবেরিন বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা গতকাল শেষ বেলায় হামলা চালায় এবং এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয়। তবে ইরাকের কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। ইরাকি গণমাধ্যম বলছে, গোলাগুলিতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। তবে ইরাকের উত্তরাঞ্চলের ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে ও সম্পদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সূত্রগুলো সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 11 সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে। 2001 সালের 1 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়েছিল। এই ঘটনাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে সন্ত্রাস বিরোধী কথিত যুদ্ধের নামে আফগানিস্তানে সামরিক হামলা চালায় আমেরিকা। যুক্তরাষ্ট্রে ওই দিনের ঘটনা 9/11 নামে পরিচিত। এই ঘটনার 20 বছর পূর্তির আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছে আমেরিকা। আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনা ইতিমধ্যে কমিয়ে আনা হয়েছে। 2,500-এর কিছু বেশি মার্কিন সেনা এখনো আফগানিস্তানে রয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষা অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের নাথানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা হয়েছে তার পেছনে ইসরায়েলের হাত থাকার প্রমাণ মিলেছে। এদিকে IAEA প্রধান নিজেকে ও এই সংস্থাকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করলেও বাস্তবে তারা ইসরায়েলের এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রায়জন হোসেন। ইরানের নাথানজ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার পেছনে ইসরায়েলের হাত থাকার প্রমাণ মিলেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসা উচিত। ইরানের যেসব গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় IAEA এর নজরদারি রয়েছে, নাথানজ তার মধ্যে অন্যতম। ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণেই নাথানজ পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট দেখা দিয়েছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক রনিন বার্গম্যান এক প্রতিবেদনে লিখেছেন, যদিও নতুন কোনো বিষয়ে যৌথভাবে কোনো চুক্তিতে উপনীত হওয়া যায়, তবুও ইসরায়েলের গোপন যুদ্ধ কিংবা ষড়যন্ত্র থেমে থাকে না।
ইরানের ব্যাপারেও একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। কেননা পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সমঝোতা হলেও ইসরায়েল ইরানের বিরুদ্ধে গোপন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি লক্ষ্যে পৌঁছতে না পারে। নাথানজ পরমাণু স্থাপনায় নাশকতামূলক হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ব্যাপারে ইসরায়েলের আগের হুমকির কথা উল্লেখ করে বলেছেন, সাম্প্রতিক হামলায় পরমাণু রেডিও অ্যাক্টিভ ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা ছিল। তিনি একে পরমাণু সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। বিশ্বে পরমাণু বিষয়ে গবেষণাকারী দেশগুলোর মধ্যে অন্যতম ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এ অঞ্চলের একমাত্র পরমাণু অস্ত্রধর দখলদার ইসরায়েল সবসময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি গত রবিবার নাথানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলের নাশকতামূলক হামলার কথা উল্লেখ করে পরমাণু সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য IAEA সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। যাই হোক, ইসরায়েল ফের ইরানের নাথানজ পরমাণু কেন্দ্রে সাইবার হামলা চালানোয় যে বিস্ফোরণ ঘটেছে তাতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এ অবস্থায় বারবার ইসরায়েলের এত বড় অন্যায়ের বিরুদ্ধে IAEA কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না সেটাই বড় প্রশ্ন। অথচ এ সংস্থা ভালো করেই জানে ইসরায়েলের নাশকতামূলক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। IAEA প্রধান নিজেকে ও এ সংস্থাকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করলেও বাস্তবে তারা ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিবাদী এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত বছরের মতো এবারও দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে গত বছরের মতো এবারও বৈশাখী এবং ঈদ মৌসুমে ব্যবসায়িক বিপর্যয়ের মুখে পড়েছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি। বৈশাখের আগে কয়েকদিন মার্কেট খোলা থাকলেও আশানুরূপ বিক্রি হয়নি। এদিকে সামনে ঈদ। এই ঈদকে কেন্দ্র করেই ফ্যাশন খাতের সারা বছরের আয় ব্যয়ের একটি বড় অংশ আবর্তিত হয়ে থাকে। কিন্তু লকডাউন পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন ঈদ মৌসুমেও বড় ক্ষতির আশঙ্কা করছেন দেশীয় ফ্যাশন হাউস মালিকেরা। এ প্রসঙ্গে ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান রেডিও তেহরানকে জানান, তাদের অবস্থা খুবই খারাপ। অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হবে। ঈদ, বৈশাখ এগুলি হলো যে প্রধান ফ্যাশন ব্যবসায়ীদের ব্যবসা, পোশাক ব্যবসায়ীদের ব্যবসা, জামা কাপড় যারা বিক্রি করে। তো এবারও এই ঈদও গেল, বৈশাখও গেল, খুবই খারাপ সময় চলছে আর কি। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে। আমি যতটুকু যে আমি প্রধানত কৃষক করি, শ্রমিক যারা আছে, স্টাফ এবং ওই সাপ্লাই চেইন পুরোটাই একটা ক্ষতিগ্রস্ত থাকার জায়গায় যাচ্ছে আর কি। আর সব মিলিয়ে ওই টিকে থাকাই মুশকিল হবে। আগামী দিনে নতুন করে ভাবতে হবে এবং আমার মনে হয় যে নতুন করে শুরু করতে হবে সবাইকে। শিল্পোদ্যোক্তা ও ফ্যাশন হাউস কে ক্রাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেছেন, নববর্ষ ও ঈদ উপলক্ষে আমাদের ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও এবারও আমরা কোভিডের কারণে বিপাকে পড়েছি। লকডাউনের কারণে বৈশাখের বেচাকেনা সেভাবে হয়নি। উপরন্তু ঈদের বেচা বিক্রি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। যদিও অনলাইনে কিছু বিক্রি বেড়েছে, কিন্তু সার্বিক চিত্র আশাব্যঞ্জক নয়। এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক চাপ মোকাবেলা করা উদ্যোক্তাদের জন্য অসহনীয় হয়ে পড়বে। উল্লেখ্য, করোনাকালে ই কমার্সের সুযোগ নিয়ে ব্যবসা করছেন প্রায় 4.5 লাখ অনলাইন ভিত্তিক উদ্যোক্তা। গত বছর যখন সবকিছু বন্ধ এবং ব্যবসায়ীরা বিপর্যস্ত, সে সময় অনেক ফ্যাশন উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে যথেষ্ট সাড়া পেয়েছিলেন। এবারের বৈশাখ ও ঈদকে সামনে রেখে উদ্যোক্তাদের অবস্থা সম্পর্কে
উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা বলেছেন, গত বছর তো হঠাৎ করেই আমরা করোনার কবলে পড়েছিলাম, তারপরও সাফল্যের দৃষ্টান্ত রেখেছিলেন আমাদের উদ্যোক্তারা। এবার যেহেতু আমরা আগেই জেনে গেছি, তাই প্রস্তুতিও সেভাবে নিয়েছি। আমাদের জানা মতে বৈশাখে উদ্যোক্তারা মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন। ঈদে আরো ভালো সাড়া পাবেন বলে আশা রাখি। এরই মধ্যে সরকার মহিলা উদ্যোক্তাদের 100 জনকে জয়িতা ফাউন্ডেশনের সহায়তায় খুব স্বল্প সুদে 25 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী উই ডেলিভারি সিস্টেমও ঘোষণা করেছে। উদ্যোক্তারা এই সুযোগ নিয়ে বিদেশে এবং দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের পণ্য সরবরাহ করতে পারবেন। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার সংক্ষিপ্ত সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এই জাহাজটি ইসরায়েল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত। পারস্য উপসাগরে ইসরায়েলের উপস্থিতির বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, 7 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রাথমিক জবাব, বললেন প্রেসিডেন্ট রুহানি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে সর্বাত্মক লকডাউন। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে বসেছে চেকপোস্ট। ভারতে একদিনে করোনায় 1000-এর বেশি মানুষের মৃত্যু। এবং ইরাকে গোলাগুলিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন গুপ্তচর হতাহত। ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে পর্যবেক্ষকদের অভিমত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।